যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে ডিরেক্ট রাজ্যপালের আন্ডারে আসবে, তখন এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। তাহলে কি এই পুরো পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে আপনি রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানাবেন? দেখুন, আপনারা তো দেখছেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অনেকগুলো মন্ত্রী একসঙ্গে। তো উনি যেহেতু পুলিশ মন্ত্রীর অধীনে ডিজি কাজ করেন, পুলিশ মন্ত্রীর অধীনে সিপি কাজ করেন, আর সেই সিপির অধীনে ডিসিপি কাজ করেন। তাহলে এই ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সিপি মাধ্যমে নিতে হবে। তো সিপি মমতা ব্যানার্জির অধীনে কাজ করে, মমতা ব্যানার্জি অনুমতি না দিলে তাদের পক্ষে নিয়ে যদি খুব মেরুদণ্ড সোজা সাহসী লোক না হন তাহলে করতে পারবেন না। তো সেক্ষেত্রে যখন মমতা ব্যানার্জির হাতে এই রাজটা থাকবে না, তখন তো ওনারা এই রক্ষাটা পাবেন না। তখন ওনারা এরকম কথা বলার কথা ভাববেই না, ভুলেই যাবেন। আমি বলছি। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন, আপনাকে সেই জায়গায় থামিয়েছিলাম, যে পুলিশ যদি ঠিক করে কাজ করে তাহলে কি হতে পারে। দেখুন, বামপন্থ জামানের শেষের দিকে আমাকে কোনো ভোটের ডিউটি দেওয়া হতো না, তৃণমূল জামানে কোনো দিন দেওয়া হয়নি। কারণ আমি ভোটের ডিউটিতে থাকলে গুন্ডা বদমাশরা এই যে রিগিং করা এগুলো করতে পারে না। আমি উদাহরণ দিচ্ছি, এই 90-এর দশকে কলকাতা কর্পোরেশনের ভোটে মুচিপাড়ায় আমাকে ডিউটি দেওয়া হয়েছিল। তৎকালীন কমিশনার বলেছিলেন যে আগের ভোটে এখানে বোমা পড়েছিল, গুলি চলেছিল, খুন খারাপি হয়েছিল, ভোটটা শান্তিতে হয়, তুমি করতে পারো কিনা। আমি কিচ্ছু করিনি। আমি সব দলের নেতাদের ডেকে বলেছিলাম যে কেউ যদি বোমা ফেলতে আসে দেখা যায়, কেউ যদি গুলি চালাচ্ছে দেখা যায়, পুলিশ সরাসরি তাকে গুলি করবে। যদি মরে যায় তাহলে মর্গে যাবে, আর যদি বেঁচে থাকে তাহলে হাজতে যাবে। আমি বলছি, কোনো গুন্ডা বদমাশ গুলি খেয়ে মর্গে যেতে চায় না, কোনো গুন্ডা বদমাশ হাজতেও যেতে চায় না। যখন বোঝে যে তাকে মর্গে তো যেতে হবে না, হাজতেও যেতে হবে না, তখন সে বীরত্ব দেখায়। আর যখনই বোঝে যে হাজতে যেতে হবে, তখন লেজ তুলে পালায়। যে আমি এটা বলার পর একটা গুলি চলেনি, একটা বোমা পড়েনি, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল। তা আমি তো শুধু পুলিশটা দেখেছিলাম, তাতে এটা করা গিয়েছিল। যাদের সবকিছু দেখার কথা, কিন্তু পুলিশ এইরকম কাণ্ড কারখানা করছে কেন? পুলিশের সমস্যাটা কোথায়? তাদেরকে কেন এই যে চটিচাটা বলা হচ্ছে, দলদাস বলা হচ্ছে, আজকে পুলিশের এই অবস্থা হলো কেন? আমি আপনাকে তো বোঝানোর চেষ্টা করছি যে ধরুন সমান র্যাঙ্ক, আমি যদি নিরপেক্ষভাবে কাজ করি, শাসক দলের নেতাদের কথা না শুনে কাজ করি, আমাকে সিপি রাখবে না, অন্য একটা জায়গায় এডিজি করে দেবে যেখানে আমার গুরুত্ব কম। আমি যদি ঘুষ আদায় করতে চাই, ঘুষ আদায় করারও সম্ভাবনা কম। আমাকে ওসি রাখবে না, অন্য একটা জায়গায় পোস্টিং করে দেবে, আর্ম ব্যাটালিয়ন করে দেবে। আমাকে এসপি রাখবে না, আমাকে কমান্ড্যান্ট করে রাখবে। মানে বিভিন্ন কারণে অনেকে ঘুষ আদায়ের জন্য, বেশি রোজগারের জন্য যেতে চাই, অনেকে ঘুষ আদায় না হলে সামাজিক যে প্রতিপত্তি, স্ট্যাটাস, সেগুলোর জন্য ভালো পদে থাকতে চাই। অসৎ রাজনীতিবিদরা এই জায়গাটায় পুলিশ অফিসারদেরকে শোষণ করে, এবং অসৎ পুলিশ অফিসাররাও রাজনৈতিক নেতাদের এই কাজগুলো করে দিয়ে অন্যায় সুযোগ সুবিধা নেয়, তাড়াতাড়ি প্রমোশন পায়, ভালো জায়গায় পোস্টিং হয়, বেশি রোজগার করতে পারে। মানে উভয় পক্ষে এটা সুবিধাজনক। মানে পুলিশ অফিসাররা চাইছেন যে রাজনৈতিক বদান্যতা এসে বা রাজনীতিবিদদের কাছে এসে নিজের আখের গোছাতে, আর এবং তিনি ওই যে শত অপরাধ করলে তার কোনো সাজা হবে না, এই যে কথা বলেছেন, এতক্ষণ চাকরিতে থাকার কথা ছিল না, কিন্তু যেহেতু পুলিশ মন্ত্রীর পক্ষে কথা বলেছেন, অতএব তাদের এখনো কিছু হয়েছে বলে আমরা তো জানি না। এইটা তিনজন, আমি ছবিগুলো একটু পরপর দেখাতে বলবো, তিনজনের কথা এবং তিনজনের বক্তব্য আপনাদেরকে শোনালাম। বিজিতাশ্ব রাউত, একটু শোনাই ছোট্ট করে। মালটার নাম হচ্ছে বিজিতাশ্ব রাউত। লড়াই কিন্তু শুরু হলো, এই লড়াই চলবে 26শে মে পর্যন্ত, যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো আরো একজনের বক্তব্য শোনাবো। আমি খুব ছোট্ট ছোট্ট করে একটু শোনাতে বলবো যে এই রকম জগন্নাথ মন্দির বানিয়ে দিতে পারবে, একজনকে দেখান ভারতবর্ষের মধ্যে। উনি নারী। আরো একজন। সেই অভিভাবিকার আন্ডারে ছাতার তলায় আমরা আছি। দিন এসছে, আগামী দিন আসছে,
আমাদের ঋণ শোধ করার দিন। এবং ইনি বলছেন, শান্তনু সিনহা বিশ্বাস বলছেন ঋণ শোধ করার দিন এসছে। এবার আপনাদেরকে বক্তব্য যেটা শোনাবো সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন এই পুলিশদের সম্পর্কে, তার বক্তব্যটাও শোনাবো। তারপর আসছি স্যার আপনার কাছে, শুনুন। মালটার নাম হচ্ছে বিজিতেশ্বর রাউত। এই যে মালটা হচ্ছে বিজিতেশ্বর রাউত, একে বেআইনি করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর করেছে। আর প্রথম যেটাকে দেখলেন একটা ডাকাত, বেটাকে এনআরআই সার্টিফিকেট ডাক্তারি করেছে, মমতার বাড়িতে বাজার করে সাব ইন্সপেক্টর থেকে এসিপি করেছে। ওর নাম শান্তনু সিনহা বিশ্বাস। মমতার বাড়িতে সকালবেলা মাছটা, আলুটা, মূলাটা বাজার করে দেয়। একদম, মানে স্যার আপনি এই কথাটাই বলছিলেন যে নিজস্ব সুযোগ সুবিধে নেয়। শুভেন্দু অধিকারী দুটো কথা বলছেন, আমি যেটাতে আপনি বললেন আপনার কথার সাথে একদম মিলে গেল। উনি বলছেন যে ওনাকে নাকি প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে। এই কথাটা আপনি এক্ষুনি বললেন যে নিজস্ব সুযোগ সুবিধে আদায়ের জন্য পুলিশ অনেকেই এই ধরনের নানা কাজ কারবার করে উভয় পক্ষের সুবিধের জন্য, সেটা শুভেন্দু অধিকারী বললেন। কিন্তু এই যে কথাটা বলছেন কোট আনকোট মালটার নাম, এই শব্দটা কি একজন পুলিশ অফিসারের ক্ষেত্রে যায়, যার এত বড় দায়িত্ব, এত বড় কাজ, মানে এগুলো শুনতে হচ্ছে? শুধু পুলিশ অফিসার নয়, কোনো লোকের বিরুদ্ধে আপত্তিজনক শব্দ ব্যবহার করা উচিত নয়, ভদ্রভাবে বলা যায়। আমিও কথা বলছি, সকলেরই সেটা বলা উচিত। কিন্তু এই অফিসাররা এতটাই অন্যায় কাজ করছেন যাতে মানুষ সহ্য করতে পারছেন না। কিন্তু আমি তবু বলবো যে ভদ্রভাবে কথা বলাই উচিত। ঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট চাইছেন রাজ্যের পুলিশ অফিসাররা, এটা কিভাবে সম্ভব হচ্ছে? বিভিন্ন সময় অভিযোগ হচ্ছে পুলিশ দাঁড়িয়ে থাকছে, তৃণমূলের যারা নানা রকম গন্ডগোল করছে পুলিশ দাঁড়িয়ে দেখছে, পুলিশ অভিযোগ নিচ্ছে না, পুলিশ টেবিলের নিচে গিয়ে লুকোচ্ছে। এই অভিযোগগুলো বারবার করে পুলিশের বিরুদ্ধে উঠছে এবং রাজ্যের মানুষকে দেখতে হচ্ছে। তাহলে তো আস্তে আস্তে পুলিশের ওপর মানুষের ভরসা উঠে যাবে। পুলিশের ওপর মানুষ, সাধারণ মানুষের ভরসা নাই। বিরোধিতা যারা করেন অন্যায়ের, তাদের তো একদমই নাই। কিন্তু শাসক দলের লোকদের অনেক বেশি ভরসা আছে, কারণ তারা যতটা অধিকার পাওয়ার কথা, সুযোগ সুবিধা পাওয়ার কথা, তার থেকে বেশি পান। যেমন আপনি শাসক দলের কোনো নেতার বিরুদ্ধে যদি মামলা শুরু করতে যান, তারা মামলা শুরুই করতে চায় না পুলিশের লোকেরা। অথচ বিরোধী দলের কোনো লোক অন্যায় না করলে তার বিরুদ্ধে মিথ্যে কেস করা হয় এবং তাকে হয়রান করা হয়। সেই জন্য শাসক দলে যারা আছেন তারা বেশি সুবিধা ভোগ করেন, আর যারা বিরোধী দলে আছেন